অজিতের সঙ্গে আমার কদিনেরই বা আলাপ, তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে যাই না, এই সময় পরে অজিতের উপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়া করতুম প্রায় একই সঙ্গে, দুজনে মিলে অস্থিবিদ্যার চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরতো, আমি ধরতুম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একখানা সব পাবো, যার ত্বক পেশি ও শিরা উপশিরাগুলিকে আলাদা করে ছাড়িয়ে দেখব আমাদের বই পড়া মুখস্থ বিদ্যের সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে আমার প্রায়ই আলোচনা হতো। আমরা বডি না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলাম। অন্য ছাত্রদের সব ব্যবচ্ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতুম বটে, তাতে মন উঠত না। সে বছরে কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি করে হাত। অজিতকে তো আমি বলতুম, ওরে একটা পুরো মানুষ না পাওয়া যায়, একখানা ছেঁড়া হাতও জোটে না আমাদের ভাগ্যে। অজিত বলতো, অত যদি তোর তৈরি করি কাঠ, তবে আমারই একখানা হাত কাঠ। এইভাবেই চলছিল। একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা বডি এসেছে। আমি লাফিয়ে উঠলুম। এতদিন অপেক্ষা করার পর এ তো বডি নয়, হাতে যেন চাঁদ পেলুম। আমরা দৌড়ে গিয়ে আমাদের মরাটা দেখে এলুম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনও অক্ষত। ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললুম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না, আগে থেকেই বাড়ি যাবো করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দেখে। আমি আজ ক্লাসের পর মহাটাকে তৈরি করে রাখবো, একটু একটু আচরও পারি তো দেবো। তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার উপর। যেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলাম সব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা বিস্কুট রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটাকুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতে নিজেদের কাজ সেরে নিয়েছিল। মরার ঘরে কেউই ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালে কোনো নার্স অথবা উঁচু ক্লাসে কোনো ছাত্রী হবেন, কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মনটাকে পরীক্ষা করছিলেন, তাতে কেমন একটু আশ্চর্য লাগলো। এমনভাবে মনটার মধ্যে দেখবার কী আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলাম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ থেকে কিছু বলতে পারলাম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন। তিনি বললেন, আপনারই রটেই বুঝি সবটা পড়েছে? আমি বললাম, হ্যাঁ, কেন বলুন তো? তিনি বললেন, আপনাকে একটা অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথায় যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ার দেহ। কী করে এখানে এলো আমি বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এ যা সেখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবে না। এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুতপদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষের উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলাম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমে চললাম অজিতকে খবর দিতে। হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যায় এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন কাপড় জামা ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন, অজিত এখনও বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল ভিজতে ভিজতে, তারই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেল। অজিতের মাও বকলেন। অজিত বলল, বাড়ি এলে তো বন্দি, তাই আড্ডা টাড্ডা সেরে ফিরলাম। এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছনায় ঢলে পড়তে অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনাটা উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায় দেখ। অজিত বললে, দুঃখ করিস নি, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এ তো একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলাম। মন বড় চঞ্চল হয়েছিল।